আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাই আরও একটি নতুন ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, মানবিক বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, সেটি হচ্ছে কি এগ্রিকালচার। এগ্রিকালচারের বিভিন্ন ক্লাস নিয়ে বিভিন্ন সময় আমি তোমাদের সামনে হাজির হচ্ছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো নিয়মিতভাবে দেখছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। তো চলো যাই, আমরা দেখি আজকে আমরা কোন গুরুত্বপূর্ণ টপিকসটা নিয়ে ক্লাস করছি। শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো, ছবির দিকে একটু তাকাও। আসলে দেখো এখানে কি দেখানো হয়েছে, কি বিষয়ে দেখানো হয়েছে। আমার মনে হয় আমার প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরাই এটা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছো। এটা হচ্ছে কি লাঙল দেয়া, অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি, দেখো এই চিত্রটা আমরা অনেক আগে দেখেছি, এখন হয়তো এই ছবিটা আমাদের সামনে খুব কমই পড়ে। কারণটা কি? কারণটা হচ্ছে এখন আধুনিক যে সকল প্রযুক্তিগুলো, জমি চাষের জন্য আধুনিক যে প্রযুক্তিগুলো, সেই প্রযুক্তিগুলো ব্যবহার হচ্ছে। এরকমভাবে দেখো, গরু দিয়ে লাঙল দিয়ে আমার মনে হয় এখনো বাংলাদেশের অনেক জায়গা আছে এবং তোমরা এটা অনেকেই দেখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা কি জমি প্রস্তুতির একটা বিষয়, অর্থাৎ জমিকে লাঙল দিয়ে, অর্থাৎ এরকম লাঙল দিয়ে জমি প্রস্তুতি করছে একজন কৃষক। এরপরে পরের দুইটা ছবিতে একটু লক্ষ্য করো। পরের দুইটা ছবিতে দেখো দেখো এটা হচ্ছে পাওয়ার টিলার দিয়ে লাঙল দেওয়া হচ্ছে, এটাও পাওয়ার টিলার দিয়ে লাঙল দিচ্ছে দুইজন কৃষক তাদের নিজেদের জমিতে। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করে দেখো, এখানে একজন কৃষক পাওয়ার টিলার দিয়ে কি ধরনের জমি দেখো, অনেকটা শুকনা জমিতে লাঙল দিতেছে, আর এখানে অনেকটা ভেজা বা পানি আছে এমন জমিতে লাঙল দিচ্ছে। অর্থাৎ আমরা যে তিনটা ছবি দেখলাম, সেই তিনটা ছবি কিন্তু কিসের? জমি প্রস্তুতির, জমি চাষ, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো যে এই জমি চাষ কেন করা হয়, কারণটা কি? ভালোভাবে ফসল উৎপাদন করার জন্য, বীজের অঙ্কুরোদ্গম বৃদ্ধির জন্য, তারপরে আরও বিভিন্ন প্রকার কাজ রয়েছে জমি চাষের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে যখন একজন কৃষক জমি চাষ করবে, তখন সে কি কি বিষয় বিবেচনায় নিয়ে জমি চাষ করবে? কোন কোন বিষয় জমি বিবেচনায় নিয়ে সে জমি চাষ করবে? জমি চাষকে কিন্তু আমরা আর একটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে জমি কর্ষণ বা ভূমি কর্ষণ। জমি চাষকে আমরা অনেক সময় কি ভূমি কর্ষণ বা জমি চাষ বলে থাকি। এখন দেখো, একজন কৃষক যখন এইভাবে পাওয়ার টিলার হোক, ট্রাক্টর হোক, বা গরুর লাঙল হোক, যেই লাঙলই ব্যবহার করে সে জমি চাষ করুক না কেন, সব ক্ষেত্রেই কিন্তু তার কিছু বিবেচ্য বিষয় থাকে। অর্থাৎ সে কেন জমি চাষ করছে আর সে কি উদ্দেশ্যে জমি চাষ করছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখব যে আসলে একজন কৃষক যখন জমি চাষ করে, তখন সে কতগুলো বিষয় বিবেচনা করে জমি চাষ করে। অনেকগুলো বিষয়কে সে মাথায়, অনেকগুলো বিষয় চিন্তা ভাবনা করে সে জমি চাষ করে। এখন দেখো, জমি চাষের জন্য একজন কৃষক কি কি বিবেচনা করে। প্রথমত খেয়াল করো, একজন কৃষক জমি চাষের সময় প্রথম বিবেচনা করে ফসলের প্রকার, অর্থাৎ সে যে জমি চাষ করতেছে, এই জমি চাষ করার জন্য, এই জমি চাষ করে সে কোন ফসল ফলাবে, কোন ফসলের বীজ বপন করবে, সেটা তার মাথার মধ্যে থাকে। তো সেই ফসলের অনুসারে জমি চাষ বা কর্ষণ করতে হয়। তারপরে মাটির প্রকার, অর্থাৎ এই কৃষক যেই জমিটা চাষ করতেছে, সেই জমির মাটি কেমন, দোআঁশ, পলি, বেলে দোআঁশ না এঁটেলে, কোন ধরনের মাটি, সেটাও কিন্তু তার বিবেচনায় নিয়ে আসতে হয়। আবহাওয়া, অর্থাৎ যখন কৃষক জমি চাষ করছে, সেই সময় তার বিবেচ্য বিষয়, সেই সময় তার বিবেচনায় যে বিষয়গুলো আসবে, সেই বিবেচ্য বিষয় প্লাস কি, অর্থাৎ ওই সময়কার পরিবেশগত অবস্থা, অর্থাৎ আবহাওয়াটা কেমন, সেটাও তার বিবেচনায় নিয়ে আসতে হবে। খামারের প্রকার, অর্থাৎ সে কি ধরনের ফসল বা কি ধরনের খামার তৈরি করবে, সেটার উপরও তার কি জমি চাষটা নির্ভর করে। সেই জন্য একজন কৃষক যখন জমি চাষ করে, সে অনেকগুলো বিষয় বিবেচনা নিয়ে আসে।
ফসলের প্রকার, মাটির প্রকার, আবহাওয়া, খামারের প্রকার ইত্যাদি বিভিন্ন ধরনের বিবেচ্য বিষয়গুলো সে নিয়ে আসে। আমরা একটু দেখব বিষয়গুলো, মানে এই বিষয়গুলোর কোন কোন দিক সে বিবেচনায় নিয়ে আসে। প্রথমত দেখো, আমরা যদি দেখি ফসলের প্রকার দেখো, জমি চাষ কেমন হবে তা নির্ভর করে কৃষক কি কি ফসল ফলাবেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু জমি চাষ কৃষক কেমন ভাবে করবে, মানে কেমন ভাবে জমি চাষ সে করবেন, মানে জমিটা গভীর চাষ করবেন কি অগভীর চাষ করবেন, একেবারে কি যে মিহি চাষ, জমির মাটির দানাগুলো মিহি করে ফেলবেন কি মিহি করে ফেলবেন না, এই সবগুলো বিষয় কিন্তু নির্ভর করতেছে সে কোন ফসল ফলাবে। তার মানে দেখো, জমি চাষ কেমন হবে তা নির্ভর করে কৃষক কি কি ফসল ফলাবেন। যেমন ধান চাষের জন্য কয়েকবার আড়াআড়ি চাষ ও মই দিয়ে জমি কর্দমাক্ত করতে হয়। অর্থাৎ একজন কৃষক যখন ধান চাষ করবে, সে ধান চাষ করার জন্য কয়েকবার আড়াআড়ি ভাবে চাষ দেবে এবং মই দিয়ে জমি কর্দমাক্ত করবে। আবার দেখো, কিন্তু মূলা মরিচ ইত্যাদির জন্য মাটি মিহি ঝুরঝুরে করে চাষ করতে হবে। অর্থাৎ কি যে তোমার হচ্ছে মূলা মরিচ ইত্যাদির জন্য মাটি মিহি বা ঝুরঝুরা করে চাষ করতে হবে। আখ ও আলু চাষের জন্য গভীরভাবে জমি চাষ করতে হবে। যদি আখ চাষ করতে হয় বা আলু চাষ করতে হয়, সেক্ষেত্রে লাঙলের ফালা অনেকটা গভীরে দিয়ে চাষ করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে জমি চাষের সময় গুরুত্বপূর্ণ একটা বিবেচ্য বিষয় হচ্ছে কি ফসলের প্রকার। এবার আমরা দ্বিতীয় যাব, মাটির প্রকার। জমি চাষ মাটির প্রকারের উপর নির্ভরশীল। অর্থাৎ তুমি জমি কেমন চাষ করবে সেটা কিন্তু মাটির প্রকারের উপরেও যথেষ্ট নির্ভরশীল। কাদা মাটিতে বেশি আর্দ্রতা বা ভেজা থাকলে চাষ করা যায় না, এটা কিন্তু খেয়াল করো। যদি কাদা মাটিতে কি যে বেশি আর্দ্রতা বা ভেজা থাকলে জমি চাষ করা যায় না। মাটির জো আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। মাটির জো আসা পর্যন্ত মানে কি, মাটিতে বীজ বপনের মতো উপযুক্ত পরিমাণ পানি, অর্থাৎ মাটির জো আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। আবার হালকা মাটি যেমন দোআঁশ, পলি দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে আর্দ্রতা একটু বেশি থাকলে চাষ করা যায়। কোন কোন মাটি? যেমন হালকা মাটি বলতে দেখো যে হালকা মাটি যেমন ধরো দোআঁশ, পলি দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে, এই সব দোআঁশ, পলি দোআঁশ, বেলে দোআঁশ এই মাটিগুলোতে যদি আর্দ্রতা একটু বেশিও থাকে তাও চাষ করা যায়। এই মাটিগুলো চাষের জন্য খুবই ভালো। তার মানে আমরা দেখলাম যে আমাদের জমি চাষের জন্য মাটির যে প্রকার, মাটির প্রকারও আমাদের বিবেচ্য বিষয় হিসেবে পরিগণিত। এরপরে আমরা আসব আবহাওয়া। আবহাওয়া কিভাবে একজন চাষির জন্য জমি চাষের বিবেচ্য বিষয় হতে পারে। দেখো, আবহাওয়ার প্রভাবে মাটিতে আর্দ্রতার তারতম্য ঘটে। আবহাওয়ার প্রভাবে মাটিতে আর্দ্রতার তারতম্য ঘটে। বৃষ্টি বাদল কম হলে মাটিতে আর্দ্রতার অভাব ঘটে। যখন বৃষ্টি বাদল কম হয় তখন মাটিতে আর্দ্রতার অভাব ঘটে। এই অবস্থায় জমিতে গভীর চাষ দেওয়া অনুচিত। কারণ কি, যখন বৃষ্টি বাদল কম হয় তখন যদি তুমি গভীর চাষ দাও তাহলে কি হবে যে মাটিগুলো উলটপালট হয়ে যাবে। মাটির একটু গভীরে যে পরিমাণ পানি ছিল সে পানিগুলো সব কি শুকিয়ে যাবে, অর্থাৎ পানিগুলো জলে বাষ্প হয়ে বায়ুতে চলে যাবে, ফলে পানির প্রচুর পরিমাণ ঘাটতি হবে। মাটিতে গভীর চাষ দিলে আর্দ্রতার অভাব দেখা দেবে। বুঝতে পারতেছ? আবার বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন মাটিতে প্রচুর আর্দ্রতা থাকে। রোপা আমন চাষের জন্য জমি প্রস্তুত করা তখন সহজ হয়। অর্থাৎ যখন বর্ষাকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, এই বৃষ্টির সময় যদি আমরা জমি চাষ করি, এই জমি চাষ করে রোপা আমন চাষ করা খুবই সহজ হয়। খামারের প্রকার। দেখো যে কি ধরনের খামার আমরা মানে বিবেচ্য বিষয়গুলো নিয়ে আসবো। দেখো, বিবেচ্য বিষয় হিসেবে খামারের বাড়ির আশেপাশের জমিতে নিবিড় শস্য চাষ করা হয়।
বাড়ির আশেপাশের জমিতে যখন আমরা নিবিড় শস্য চাষ করি তখন সেটা কিন্তু এক প্রকার খামার, তাই না? তো দেখো যে বাড়ির আশেপাশে যে আমরা নিবিড় চাষ করে থাকি সেগুলোকেই তো আমরা খামার বলে থাকি। যেমন আমরা অনেক সময় খামার বাড়ি বলি, আসলে কি কারণে? কারণ বাড়ির আশেপাশে যখন খামার তৈরি করা হয় তখন সেটাকে আমরা এরকম বিবেচনায় বা বিবেচ্য বলে থাকি। অর্থাৎ কি ধরনের খামার তৈরি করব, কি প্রকারের খামার তৈরি করব, সেটার উপর নির্ভর করে কি তোমার হচ্ছে কি জমি চাষের বিবেচ্য বিষয়। দেখো বাড়ির আশেপাশের জমিতে নিবিড় শস্য চাষ করা হয়। নিবিড় শস্য চাষে এমন একটা ফসল, দেখো নিবিড় শস্য চাষে একটা ফসল তুলেই আর একটা ফসল লাগানো হয়। নিবিড় শস্য চাষে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেমন যখন বাড়ির আশেপাশে যখন চাষবাস করে থাকি তখন কিন্তু একটি শস্য চাষ করার পরেই আরেকটি শস্য চাষ করে থাকি। সেই জন্য দেখো যে নিবিড় শস্য চাষে একটা ফসল তুলেই আর একটা ফসল লাগানো হয়, তখন জমিতে গভীর চাষের দরকার পড়ে না। অর্থাৎ একটা ফসল তুলেই যখন আর একটা ফসল লাগাতে হয় তখন কিন্তু জমিতে গভীর চাষের প্রয়োজন পড়ে না। জমির মাটি এমনিতেই আলগা থাকে, অর্থাৎ একটা ফসল তুললে জমির মাটি কিন্তু আলগা হয়ে গেল, জমির মাটি এমনিতেই আলগা থাকে। তবে অনিবিড় শস্য চাষের জন্য গভীর চাষের দরকার হয়। অর্থাৎ যখন আমরা খামারের বিবেচনায় নিয়ে আসি তখনও দেখি যে জমি চাষের জন্য কিছু বিবেচ্য বিষয় রয়েছে। তাহলে আমরা দেখলাম যে যখন একজন কৃষক জমি চাষ করে তখন দেখো সে অনেকগুলো বিবেচ্য বিষয় নিয়ে আসে। একটা হচ্ছে ফসলের প্রকার, আর একটা হচ্ছে মাটির প্রকার, আবহাওয়া এবং কি খামারের প্রকার। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝলে একজন কৃষক যখন জমি চাষ করে সে অনেকগুলো বিষয় বিবেচনা করেই জমি চাষ করে থাকেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আরো একটি ছবি উপস্থাপন করছি, একটু ছবিটার দিকে তাকাও। তোমরা একটু লক্ষ্য করলে এই ছবি থেকে অনেকগুলো কোশ্চেন খুঁজে পাবে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে একজন কৃষক কেন জমি চাষ করতেছেন, আর সেই জমি চাষের কিছু উত্তরও তুমি এখানে পেয়ে যাবে। যেমন তুমি দেখো প্রথম জিনিস হচ্ছে তোমরা জানো একজন কৃষক জমি চাষ করে মাটিকে আলগা করে দেওয়ার জন্য, মাটিকে নরম করে দেওয়ার জন্য, মাটিতে উদ্ভিদের অঙ্কুরোদ্গম মানে বীজের অঙ্কুরোদ্গম বৃদ্ধির জন্য, তারপরে কি মাটিতে পানি ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য, মাটির বিভিন্ন প্রকার জৈব উপাদানের পরিমাণ বৃদ্ধি করার জন্য, নিচের মাটিগুলো উপরে বা দেখা গেলো যে মাটিকে মিশ্রিত অবস্থায় নিয়ে আসার জন্য, মাটির যে বিভিন্ন প্রকার পোকামাকড় আছে সেইগুলোকে বের করে দেওয়ার জন্য, এরকম বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন বিবেচ্য বিষয়গুলো আছে অর্থাৎ একজন কৃষক জমি চাষ করে তার অনেক উদ্দেশ্য রয়েছে। যেমন তুমি এখানে জমি চাষ করার সময় দেখো এখানে কিছু পাখি ঘোরাঘুরি করতেছে। এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা পাখি, এই দেখো এইদিকে কিছু পাখি, এই দেখো দেখতে পাচ্ছ আমার মনে, এই যে এইদিকে দেখো কিছু পাখি, এই যে এইদিকে কিছু পাখি বসে রয়েছে। তোমার কি মনে হয় আসলে এই পাখিগুলো কি করছে? এই পাখিগুলো আসলে এখানে পোকামাকড়গুলো খাদ্য হিসেবে গ্রহণ করছে। যখন এই কৃষক যখন পাওয়ার টিলার দিয়ে যখন জমি চাষ করছে তখন জমির মধ্যে অবস্থানকারী যে পোকামাকড়গুলো, জমির মধ্যে অবস্থানকারী যে সকল পোকামাকড়গুলো ফসলের ক্ষতি সাধন করত সেই সকল পোকামাকড়গুলো কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ আলগা হয়ে যাচ্ছে। আর আলগা হয়ে গেলে এই পোকামাকড়গুলোকে এই যে পাখিগুলো দেখতেছি, এই যে বিভিন্ন প্রকারের পাখি, বিশেষ করে এখানে আমরা দেখতেছি শালিক পাখি, এই যে বিভিন্ন প্রকার পাখিগুলো, এই পাখিগুলো কি করতেছে? এই পোকামাকড়গুলোকে খেয়ে ফেলতেছে। তাহলে দেখো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য যে একজন কৃষক সে জমি চাষ করতেছে, সেই জমির মধ্যে যে পোকামাকড় রয়েছে সেই পোকামাকড়গুলো আলগা হয়ে যাচ্ছে, পাখি খেয়ে ফেলতেছে। তার মানে পোকামাকড়ের বাসস্থান নিধন বা পোকামাকড় নিধনও জমি চাষের আরো একটি উদ্দেশ্য। এরকম বিভিন্ন প্রকার উদ্দেশ্য নিয়ে কিন্তু কৃষক জমি চাষ করে থাকে। অর্থাৎ জমি চাষ করার ফলে কৃষকের অনেকগুলো উদ্দেশ্য সফল হয়। তো আমরা আজকের ক্লাসে দেখে নিব
কৃষক এই জমি চাষ করার মধ্যে কোন কোন উদ্দেশ্যগুলোকে সাফল্যমণ্ডিত করে? প্রথমে দেখব ভূমিকর্ষণ তথা জমি প্রস্তুতকরণের উদ্দেশ্যগুলোর মধ্যে প্রথম উদ্দেশ্য দেখো মাটি বীজের অঙ্কুরোদ্গম অবস্থায় আনায়ন। অর্থাৎ কৃষক জমি চাষ করে তার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি, যে মাটিকে এমন অবস্থায় আনতে হবে যেন মাটিতে বীজ পুঁতলে বীজটা খুব সহজে, বা বীজ বপন করলে বীজটা খুব সহজেই অঙ্কুরিত হতে পারে। এমন একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে, অর্থাৎ মাটিকে এমন একটা উপযুক্ত অবস্থায় নিয়ে যেতে হবে। তার মানে বীজের একটি উদ্দেশ্য হচ্ছে কি, বীজের অঙ্কুরোদ্গম অবস্থায় আনয়ন। দেখো, যে প্রক্রিয়ায় মাটিকে ঝুরঝুরে করে বীজের অঙ্কুরোদ্গম অবস্থায় আনা ও ফসল জন্মানোর উপযোগী করা হয় তাকে কর্ষণ বলে। ভূমিকর্ষণ কাকে বলে বা জমিকর্ষণ কাকে বলে? যে প্রক্রিয়ায় মাটিকে ঝুরঝুরা করে বীজের অঙ্কুরোদ্গম অবস্থায় আনা হয় ও ফসল জন্মানোর উপযোগী অবস্থা করা হয়, তাকে আমরা বলে থাকি কর্ষণ। জমিতে বারবার চাষ দেওয়ার ফলে মাটি নরম হয়, দানাগুলো মিহি হয়, আর তাতে বীজ গজানো ও ফসল জন্মানোর এক ভৌত অবস্থার সৃষ্টি হয়। অর্থাৎ জমিতে যখন কর্ষণ করা হয়, জমি যখন কর্ষণ করা হয় তখন মাটি নরম হয়, দানাগুলো মিহি হয়ে যায়, বীজ গজানো ও ফসল জন্মানোর মতো একটা ভৌত পরিবেশ সৃষ্টি হয়। জমি কিভাবে কতটুকু প্রস্তুত হবে তা নির্ভর করে মাটির প্রকারভেদ, মাটির জৈব পদার্থ, রস এবং ফসলের প্রকারের উপর। অর্থাৎ লক্ষ্য করো, জমি কতটুকু প্রস্তুত হবে সেটা নির্ভর করতেছে কিসের উপর? মাটির প্রকারভেদ, মাটির জৈব পদার্থ, রস এবং ফসলের প্রকারের উপর। দোআঁশ, বেলে দোআঁশ, বেলে দোআঁশ মাটির মতো হালকা মাটিতে 3-4 বার চাষ দিয়ে মই দিলে ভূমিকর্ষণ ফসল উৎপাদনের উপযোগী হয়ে থাকে। দোআঁশ, বেলে বা দেখো যে বেলে দোআঁশ মাটি, এইগুলো হালকা, ধরো যে সাধারণত 3-4 বার যদি চাষ দেওয়া যায়, চাষ দেওয়ার পরে যদি মই দেওয়া হয়, মই দিলে ভূমিকর্ষণ অর্থাৎ ফসল উৎপাদনের উপযোগী মাটিতে পরিণত হয়। কিন্তু কাদামাটির মতো ভারী মাটিতে 5 থেকে 6 বার চাষের প্রয়োজন পড়ে। অর্থাৎ কাদামাটি আমরা জানি ভারী মাটি, কাদামাটির মতো ভারী মাটিতে 5 থেকে 6 বার চাষ দেওয়ার প্রয়োজন পড়ে। মাটিতে রস থাকলে চাষের সময় মাটি সহজেই ঝুরঝুরে হয়, আর রস না থাকলে বড় বড় ঢেলা হয়। এটা কিন্তু খেয়াল করতে হবে। যদি মাটিতে রস থাকে তাহলে মাটি খুব সহজেই ঝুরঝুরে করা যায়, কিন্তু মাটিতে যদি রসের পরিমাণ কমে যায় তাহলে ঝুরঝুরে করতে দেরি হয়, অর্থাৎ বড় বড় ঢেলা তৈরি হয়। মাটিতে জৈব পদার্থ বেশি থাকলে মাটির কণা দানাদার ও সংযুক্ত থাকে। অর্থাৎ মাটিতে যদি জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে তাহলে মাটির কণা দানাদার ও সংযুক্ত থাকে, আর তাতে বীজের অবস্থান ভালো থাকে এবং সহজেই অঙ্কুরোদ্গম হয়। তাহলে আমরা দেখলাম যে ভূমিকর্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে অঙ্কুরোদ্গম অবস্থায় বীজের অঙ্কুরোদ্গম অবস্থায় আনায়ন। দ্বিতীয় আর একটা দেখো, মাটির সার ও জৈব পদার্থের মিশ্রকরণ। অর্থাৎ ভূমিকর্ষণের আর একটা উদ্দেশ্য কিন্তু মাটিতে যে বিভিন্ন প্রকার সার প্রয়োগ করা হয়, সার আর জৈব পদার্থ যাতে মিশ্রিত হয়ে যায়, মাটির সব জায়গায় সব পুরা মাটিতে সমান অনুপাতে থাকে, এটা কিন্তু একটা উদ্দেশ্য। দেখো, জমিতে সার ও জৈব পদার্থ প্রয়োগ করতে হয়, জমিতে সার ও জৈব পদার্থ প্রয়োগ করতে হয়। ভূমিকর্ষণের অন্যতম উদ্দেশ্য হলো মাটির সাথে সার ও জৈব পদার্থের মিশ্রণ ঘটানো। মাটির সাথে সার ও জৈব পদার্থের মিশ্রণ ঘটাতে হবে। এই জন্য জমি 2-1 বার চাষ দেওয়া হলে গোবর বা কম্পোস্ট জমিতে ছিটিয়ে দেওয়া হয়। 2-1 বার চাষ দেওয়ার পরে গোবর বা কম্পোস্ট সার জমিতে ছিটিয়ে দিতে হয়। এরপরে পরবর্তী চাষের সময় এগুলো যাতে মাটিতে মিশে যায়। অনেক সময় ধনচা চাষ করেও সবুজ সার হিসেবে ফুল আসার আগেই চাষ দিয়ে মাটির সাথে মেশানো হয়, তাতে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তার মানে দেখলাম মাটিতে সার ও জৈব পদার্থকে মিশ্রিত করাও আরো একটি উদ্দেশ্য হচ্ছে কি ভূমিকর্ষণ। তারপর দেখো ভূ অভ্যন্তরস্থ কীট পতঙ্গ দমন। অর্থাৎ
ভূমির অভ্যন্তরে আমরা জানি বিভিন্ন প্রকার কীটপতঙ্গ থাকে, যে কীটপতঙ্গগুলো পরবর্তীতে ফসলের ক্ষতি করতে পারে। মানে ভূমিকর্ষণ কিন্তু সেই কীটপতঙ্গ দমন আর একটা পদ্ধতি। দেখো যে মাটির অভ্যন্তরে অনেক পোকা আছে যেগুলো ফসলের অনেক ক্ষতি করে। ভূমিকর্ষণের সময় এইসব পোকা, পুত্তলি, তারপরে ডিম উন্মুক্ত হয় এবং পাখিরা এগুলো খেয়ে নিধন করে। আর সূর্যালোকেও সেগুলো ধ্বংস হয়, সূর্যালোকেও সেগুলো ধ্বংস হয়। মাটির নিচে পোকাগুলোর মধ্যে উই, উড়চুঙ্গা ও পিপিলিকা প্রধান থাকে। এই সকল পোকামাকড়গুলো যখন আমরা ভূমিকর্ষণ করি বা জমি চাষ করি তখন এই সকল পোকামাকড়গুলো উন্মুক্ত হয়। মুক্ত অবস্থায় আসলে পরে বিভিন্ন প্রকার পাখি এগুলোকে খেয়ে ফেলে, প্লাস তোমার কি যে সূর্যালোকেও এগুলো অনেক অনেক মারা যায়। তারপর দেখো মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধিকরণ আরো একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, অর্থাৎ কি ভূমিকর্ষণের আরো একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি। দেখো ভূমিকর্ষণ মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়, ভূমিকর্ষণের ফলে মাটির পানি ধারণ ক্ষমতা বেড়ে যায়। দেখো অকর্ষিত ভূমি থেকে পানি তাড়াতাড়ি বাষ্প হয়ে যায়, অর্থাৎ যে সকল ভূমিকর্ষণ করা হয়নি এরকম অকর্ষিত ভূমি থেকে দ্রুত পানি বাষ্প হয়ে যায় অথবা পানি গড়িয়ে অন্যত্র চলে যায়। কিন্তু কর্ষিত জমিতে সার বা সেচের পানি আটকে পড়ে, যা কারণ জানো এদের পানি ধারণ ক্ষমতা তখন বেড়ে যায় কর্ষিত জমিতে। ফলেতে কি কর্ষিত জমিতে সেচের পানি আটকে পড়ে যা মাটি শুষে নেয়, অর্থাৎ কর্ষিত জমির পানি ধারণ ক্ষমতা আরও বৃদ্ধি পায়। এরূপ মাটিতে বীজ বুনলে ভালো অঙ্কুরোদ্গম হয় এবং ফসলের বৃদ্ধি হয়। তারপর দেখো মাটিস্থ অণুজীব সমূহের কার্যকারিতা বৃদ্ধি, অর্থাৎ মাটিতে যে সকল অণুজীব থাকে তাদের পর্যাপ্ত পরিমাণ পানি দরকার, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দরকার বা পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন জৈব উপাদান দরকার। আর সেই সকলগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ভূমিকর্ষণ করা দরকার, যাতে তারা এইগুলো দেখো পেয়ে অণুজীবের কার্যকারিতা বৃদ্ধি পায়। দেখো মাটিতে অনেক জীবাণু আছে যা মাটিকে সুস্থ রাখতে সাহায্য করে। তন্মধ্যে দেখো ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রধান। কিছু ছত্রাক ও ব্যাকটেরিয়া রয়েছে, এই ছত্রাক ও ব্যাকটেরিয়াগুলো মাটির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এইসব জীবাণু মাটিতে থেকে জৈব পদার্থ পচনে সাহায্য করে, অর্থাৎ মাটিতে যে বিভিন্ন প্রকার জৈব পদার্থ থাকে সে জৈব পদার্থ পচনে সাহায্য করে। এইসব মাটিতে যে সকল অণুজীবগুলো থাকে তারা ভালোভাবে ভূমিকর্ষণ করলে মাটিস্থ এই অণুজীবগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায়। গাছ তো সহজে পুষ্টি গ্রহণ করতে পারে এবং ফসলের ফলন অনেক বৃদ্ধি পায়। তার মানে দেখো ভূমিকর্ষণের আরো একটা উদ্দেশ্য মাটিস্থ জীবাণুসমূহের কার্যকারিতা বৃদ্ধি। এরপরে দেখো আমরা দেখি মাটির ক্ষয়রোধ আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। দেখো ভূমিকর্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো উঁচু নিচু জমিকে সমতল করা। যদি আমরা উঁচু নিচু জমিকে সমতল করি তাহলে দেখো মাটি কি হবে, আটসাট হয়ে যাবে। ফলে কি হবে, তাতে বৃষ্টি বা পানি সেচে মাটি গড়িয়ে অন্যত্র চলে যাবে না। অর্থাৎ এতে কি হবে, একদিকে যেমন ভূমিক্ষয় নিরোধ হবে, অন্যদিকে পানির সুব্যবস্থাও হবে। তার মানে দেখো যে এটি হচ্ছে কি যে ভূমিকর্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা 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 যে আজকে ভূমিকর্ষণের অনেকগুলো উদ্দেশ্য দেখলাম। ভূমিকর্ষণের কি উদ্দেশ্য দেখলাম, যেমন দেখলাম যে ফসলের মতো উপযুক্ত ফসল ফলানোর মতো মানে বীজের অঙ্কুরোদ্গমের উপযোগী পরিবেশ তৈরি করা। তারপরে ধরো যে কি যে মাটিকে ফসল উৎপাদন উপযোগী অবস্থায় আনানো, মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধিকরণ, মাটির বায়ুর ধারণ ক্ষমতা বৃদ্ধিকরণ, মাটির ক্ষয়রোধ করা যায়। তারপরে যে মাটিতে যে বিভিন্ন প্রকার পোকামাকড়গুলো থাকে এই সকল পোকামাকড়গুলো নিধন, মানুষের মাটিতে জৈব পদার্থ বা সারের সঠিক মিশ্রণ, এরকম বিভিন্ন প্রকার উদ্দেশ্য নিয়েই কৃষকরা জমি চাষ করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে দেখলাম তাহলে একজন কৃষক জমি চাষ করার সময় সে কি কি বিষয় বিবেচনা করে এবং পাশাপাশি জমি চাষ করার মাধ্যমে একজন কৃষক জমি চাষ করার মাধ্যমে বা জমি চাষের উদ্দেশ্যটা কি। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।